দেখো আজকে অনেকেই প্রশ্ন করেছে, মানে এসএমএস ফোন। পুরো বিষয়টা হলো যে বিহারের যে শিক্ষক নিয়োগের যে ফর্ম ফিল আপের কাজ চলছে সেটা নিয়ে প্রত্যেকের প্রশ্ন। তো সেই বিষয়টা পুরো ক্লিয়ার করার জন্য আজকের এই ক্লাসটা। প্রথমেই প্রত্যেকে আগে বুঝে নাও সিস্টেমটা কি। অ্যাকচুয়ালি বিহারে শিক্ষক নিয়োগ দুটো সিস্টেমের মধ্যে দিয়ে চলে, দুটো ধাপ। প্রথম ধাপে হয় হলো এলিজিবিলিটি টেস্টের একটা আয়োজন, অর্থাৎ এমন একটি পরীক্ষা যে পরীক্ষার মধ্যে দিয়ে কারা শিক্ষক হওয়ার যোগ্য তাদের ঠিক করা হবে বা তাদের বাছা হবে। এবার এই বাছার কাজটা করে হলো বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড। এরা বেছে দেয় যে কারা শিক্ষক হওয়ার যোগ্য। যেমনটি আমাদের ইউজিসির নেতৃত্বে যে নেট পরীক্ষা হয়, সেই নেট পরীক্ষার দায়িত্ব হলো কারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্য তাদেরকে বের করে দেবে পরীক্ষাটার মধ্যে দিয়ে। এবার যারা নিয়োগ করবে তারা আবার কি করবে, দ্বিতীয়বার তাদের পরীক্ষা নেবে। যেমন ধরো আমি নেট কোয়ালিফাই করলাম, তারপরে আবার আমি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে নিয়োগের পরীক্ষা, সেই নিয়োগের পরীক্ষায় ফর্ম ফিল আপ করলাম। তো ওরা যদি বলে যে স্ক্রিনিং টেস্ট হবে তো হলো, যেমন ডিপিএসসি করে, অথবা ভাবলো যে শুধু ইন্টারভিউ হবে তো হলো। তার মানে দুটো সিস্টেমের মধ্যে দিয়ে নিয়োগটা হচ্ছে। প্রথমে আমাকে যোগ্য প্রমাণ করতে হবে এই চাকরির জন্য, তারপরে নিয়োগের পরীক্ষা দিয়ে আমাকে চাকরি আদায় করতে হবে। তাহলে এই দুটো ধাপ। তাহলে প্রথম ধাপটা হলো বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের আওতায়। এবার এরা কি করে, এরা তিনটে ধাপে একটা পরীক্ষা নেয়। সেটা হলো বিহার স্কুল টিচিং এলিজিবিলিটি টেস্ট, যাকে বলা হচ্ছে এস টেট। অর্থাৎ বিহার, বিহার বি ফর বিহার যাচ্ছে, বিহারকে হাইলাইট করা হচ্ছে না, স্টেট বলা হচ্ছে। তো এস ফর স্কুল টিচার এলিজিবিলিটি টেস্ট। এবার এই পরীক্ষাটার যে ক্যাটাগরি বা ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে দুটো আমাদের ক্লাসরুমের সবাই কম বেশি যোগ্য। সেই দুটো নিয়ে প্রথমে বলি। একটা হলো 9-10 সেকশন, আর একটা 11-12 সেকশন, অর্থাৎ সেকেন্ডারি লেভেল আর একটা হায়ার সেকেন্ডারি লেভেল। তাহলে আমরা এই বিহার স্কুল টিচার এলিজিবিলিটি টেস্ট, এই পরীক্ষার দুটো সেকশনে এলিজিবল। একটা হলো 9-10 এর টিচার অর্থাৎ সেকেন্ডারি লেভেলের টিচার, আর একটা হলো হায়ার সেকেন্ডারি লেভেলের টিচারের জন্য। তাহলে যোগ্যতা মান যেটা দরকার হয় স্বাভাবিকভাবেই, যেমন 9-10 সেকশনে দিলে তোমার গ্র্যাজুয়েশন, এবং 11-12 সেকশন দিলে তোমার পোস্ট গ্র্যাজুয়েশন প্লাস বিএড, এবং সেখানে 50% মার্কস, এবং যেটা থাকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিছু নাম্বারের ছাড়, সেগুলো থাকলো, সেটা নর্মাল একটা ম্যাটার। এবার এই এলিজিবিলিটির মধ্যে দিয়ে আমরা প্রথমে ফর্ম ফিল আপ করবো। তো আমার তো হাতে দুটো অপশন রয়েছে, একটা 9-10 সেকশন, একটা 11-12 সেকশন। তুমি কি করতে পারো, হয় 9-10 এর জন্য পরীক্ষা দিতে পারো, নয় 11-12 এর জন্য দিতে পারো, না হয় দুটোই দিতে পারো। যেমনটি সিটের পরীক্ষা যখন হয়, কেউ পেপার 1 দিতে পারে, কেউ পেপার 2 দিতে পারে, আবার কেউ দুটোই দিতে পারে। ওকে, যার যেটা নিজের ইচ্ছা। এবার তুমি যদি পেপার 1 দাও, অর্থাৎ 9-10 এর জন্য, তাহলে তোমার সিলেবাস কি হবে, আর প্লাস যদি তুমি শুধু 11-12 এর জন্য দাও তার সিলেবাস কি হবে, সেটা আমি বলবো, পুরো একদম দেখিয়ে বোঝাবো। কিন্তু তার আগে, যেহেতু এখন ফর্ম ফিল আপ চলছে, 2 তারিখ সম্ভবত লাস্ট ডেট, তো এই ফর্মটা অ্যাকচুয়ালি কেমন, আমাদের ক্লাসরুমেরই একজন ফিল আপ করেছে, তার ফর্মটাকে আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ফর্মটা কেমন। যদি কারোর কোনো কনফিউশন থাকে তোমরা বলো যে এই জায়গায় আমি বুঝতে পারছি না। আমি ফর্মটা দেখাচ্ছি সবাইকে, পিডিএফ প্রথমে। এখানে দেখো স্পষ্টভাবে পুরো বিষয়টা বুঝে নাও জলের মতো করে, যেন নিজে বুঝে আবার আরেকজনকে বোঝাতে পারো। দ্বিতীয়বার যেন আমাদের আজকের এই ক্লাসের পর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রত্যেকের মধ্যে একটা সংশয়, আতঙ্ক, এইগুলো যেন না দেখি আমি। বলেছে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড, বিহার স্কুল টিচার এলিজিবিলিটি টেস্ট।
এটা মানেই কিন্তু এই নয় যে তুমি নিয়োগ পাচ্ছ, এটা নয়, এলিজিবিলিটি টেস্ট এটা। ওকে, ফর ক্লাস 9, 10 অ্যান্ড ক্লাস 11, 12। ওকে, এবার দেখো প্রথমেই তুমি যখন ফর্মটা খুলবে তখন দেখবে দুটো জিনিস রয়েছে, অ্যাপ্লাইড ফর 9, 10 অথবা বোথ অথবা 11, 12। তো দুটোই করেছে, বোথ 9, 10 অ্যান্ড 11, 12। ওকে, এবার ডিস্ট্রিক্ট নেম দেখবে আসবে একটা অপশনে, তো সেখানে তোমাকে বিহারের যেহেতু তুমি নাও তো আদার স্টেট দিতে হবে, এর কোড হলো 99, আদার স্টেট, এটাই সিলেক্ট করতে হবে। মিডিয়াম অফ অ্যাপিয়ারিং ইন এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষাটায় তুমি যে বসবে সেটা কোন মিডিয়ামে, মানে প্রশ্নগুলো কোন ভাষায় থাকলে তোমার সুবিধা হয়, ইংরেজিতে নাকি হিন্দিতে, দুটো অপশন আছে। তো স্বাভাবিকভাবেই ইংলিশে নেওয়া ভালো, ইংলিশে অনেক সহজ বোঝায় হিন্দির থেকে। এবার অনেকেই আছে হিন্দিতে সমানভাবে সাবলীল, তো সে হিন্দি নিতে পারে, সেটা তার নিজের ব্যাপার। এবার দেখো পার্সোনাল ইনফরমেশন, এখানে কি রয়েছে, পার্সোনাল ইনফরমেশনে নর্মালি এইগুলো পরবর্তী ওরা অটো ক্রিয়েটেড মানে ক্রিয়েট হয়, কিন্তু আমাদের যেটা দিতে হবে ক্যান্ডিডেট নেম, মাদার নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ অ্যান্ড ক্যাটাগরি। তো ক্যাটাগরি এখানে জেনারেল ক্যাটাগরি হবে যেহেতু আদার্স স্টেট থেকে দেওয়া হচ্ছে। ওকে, এবার বলেছে আর ইউ ডোমিসাইল অফ বিহার স্টেট, না বিহারের নয়। ওকে, ডিফারেন্টলি অ্যাবেল, না এক্স সার্ভিসম্যান, না এজ অন, তুমি যখনই ডেট অফ বার্থ দেবে তখন ওরা ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে ওরা নিজেরা এজ ক্যালকুলেট করে নেবে। জেন্ডার, ন্যাশনালিটি, এগুলো সিম্পল, তার মানে একদম সহজ কয়েকটা অপশন প্রথমে ফিল আপ করতে হবে প্রথম সেকশন অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন। এবার সেকেন্ডে আমাদের যেতে হবে কোয়ালিফিকেশন ইনফরমেশন, সেখানে প্রথমে রয়েছে মেট্রিক, মেট্রিকে কোন বোর্ডে তুমি করেছো, তারপরে নেম অফ দ্য স্কুল বা কলেজ, তুমি যেই স্কুলে পড়েছো সেই স্কুলের নাম, রোল নাম্বার, দেখবে রেজাল্টের ওপরে রোল কোড থাকে প্রথমে, 3 সংখ্যা 4 সংখ্যা যাই হোক, তারপরে নাম্বার থাকে। তো আমাদের রোল অ্যান্ড নাম্বার এরকম দুটো আলাদা করা থাকে, তো রোল যেটা সেটাকে কোড হিসাবে ইয়ে করবে, নেবে, আর নাম্বার যেটা সেটা জাস্ট রোল নাম্বার হিসাবে। পাসিং ইয়ার, কোন সালে পাস করেছো, কত মার্কস পেয়েছো, কোন ডিভিশন পেয়েছো এবং পার্সেন্টেজ কত হয়েছে, প্লাস সেই মার্কশিটটাকে এখানে আপলোড করবে। অনেকের ধারণা, অনেকের প্রশ্ন, মার্কশিট করব নাকি সার্টিফিকেট করব। আচ্ছা, তোমার যদি এই কনফিউশন হয় তাহলে তুমি এক কাজ করো, দুটোই আপলোড করো, কারণ এই পোর্টালটা বা এই সিস্টেমটা এমন যে তুমি একটা পিডিএফ এর মধ্যে যদি দুটো দুটো পেজও থাকে তাও এ আপলোড নেবে। তাহলে তুমি প্রথমটা রেজাল্ট, পরেরটা মার্কশিট, এই সার্টিফিকেট, এই দুটোকে দিয়ে একটা পিডিএফ তৈরি করো, সেই পিডিএফটা আপলোড করো, তাহলে তোমার আর টেনশন নেই কোনো। ওকে, এবার দ্বিতীয় ইন্টারমিডিয়েট, সেম সেম জিনিস ভরতে হবে, প্লাস এখানে মার্কশিটটা দিতে হবে, চাইলে তুমি সার্টিফিকেট সহ দিতে পারো। গ্র্যাজুয়েশনে তুমি যা আছে তাই সেম টু সেম। এবার এক্ষেত্রে 3টে ইয়ার যখন তুমি 9, 10, 11, 12 দুটোর জন্য দেবে, তো 9, 10 এ স্বাভাবিকভাবেই গ্র্যাজুয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে তুমি যদি ভাবো 3 ইয়ারের মার্কশিট একসাথে আমি আপলোড করব, তুমি করতে পারো, তো সেটা করে দাও, তাহলে তোমার আর ভয় থাকবে না কোনো, এবং তুমি ভিউ করে দেখেও নিতে পারবে যে তিনটেই আপলোড হয়েছে কিনা, অর্থাৎ তোমার পরবর্তীতে যে সন্ত্রাস থাকবে তাও থাকার কথা নয়। গেল, পোস্ট গ্রাজুয়েশনে একইভাবে তোমার যদি সেমিস্টার ওয়াইজ পড়ো তো 4টে সেমিস্টার হবে, 4টে মার্কশিট তুমি আপলোড করতে পারো, প্লাস তার সাথে সার্টিফিকেটও দিতে পারো, দিলে। বিএড এর ক্ষেত্রেও তাই। এবার এই কথা বলার পর অনেকেই ভাবতে পারো যে আমি তো শুধু মার্কশিট দিয়েছি, একটা মার্কশিট দিয়েছি বা একটা সার্টিফিকেট দিয়েছি, আমার কি ক্যান্সেল হবে? আমি সবাইকে বলে রাখি, কারোর ফর্ম ক্যান্সেল হবে না যদি বেসিক ম্যাটার গুলো ভুল না হয়। সাপোজ ধরো তোমার ছবিতে আছে মেল, তুমি দিয়ে দিয়েছো নিজে ফিমেল, তো এই রকম ভুলেও আমি দেখেছি ক্যান্সেল হয় না ফর্ম। ফর্ম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই এলিজিবিলিটি টেস্টের এই পরীক্ষায়। যদি তোমার নাম ভুলও করে দাও তাও তোমার ফর্ম ক্যান্সেল হবে না, কিন্তু পরবর্তীতে তোমার সমস্যা হবে সেই সার্টিফিকেট নিয়ে তোমার চাকরি পাওয়ায়। ফর্ম ক্যান্সেল কিন্তু সহসা হবে না, এটা সবাইকে বলে রাখি, সবাই এটা নিয়ে নিশ্চিন্ত থাকো, দায়িত্ব সহকারে বললাম। গেল, এবার বিএডেও সেম টু সেম দেয়া হয়ে গেল, তাহলে সব আপলোড কমপ্লিট, তাহলে আমাদের সেকেন্ড পার্ট হয়ে গেল। এবার পরের পেজে কি আছে দেখো, পরের পেজে রয়েছে হলো
সাবজেক্ট যেটা তুমি 9-10 এর জন্য দেবে, সেখানে সোশ্যাল সায়েন্স তোমাকে চুজ করে নিতে হবে, সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ, যার কোড 112। আর যখন পেপার 2 সিলেক্ট করবে, তোমার সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফি হবে 218। কারণ এই পরীক্ষাটা যখন তুমি দেবে তখন তো 150 নাম্বারের পরীক্ষা হবে। তো সেই 150-র মধ্যে যেটা 9 to 10 অর্থাৎ পেপার 1, সেই পেপার 1-এ সোশ্যাল সায়েন্সের ওপর হবে 100 নাম্বারের পরীক্ষা, এবং ভূগোলের ওপর মানে পেপার 2-তে জিওগ্রাফির উপরেই হবে 100 নাম্বারের পরীক্ষা। আর বাদ বাকি 50 আছে, সেটা আমি বলছি একটু পরে। সিলেবাস গেল। এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাইছে ওখানে, অর্থাৎ ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এবং কোন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নাম। এগুলো দেওয়ার হয়তো একটা কারণ হতে পারে, কোনো কারণে পরীক্ষা ক্যান্সেল বা XYZ যাই কিছু হোক, সেগুলো হলে যদি যাতে করে টাকাটা রিটার্ন করতে পারে, এইরকম কোনো একটা কারণে হয়তো ব্যাংক ডিটেলসটা নিচ্ছে, আমার ধারণা। গেল। এবার নেক্সট অ্যাড্রেস। তো অ্যাড্রেসের স্বাভাবিকভাবেই অ্যাড্রেস তোমার দুটো পার্ট আছে ওখানে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস। তো যদি কারোর পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তো সেম করে দেবে, আর না হলে আলাদা আলাদা করবে, অ্যাড্রেস হয়ে গেল। এবং একদম প্রথমে এই ফর্মটা বেরোনোর আগে, যেটা আমি প্রথমে বললে ভালো হতো, প্রথম একদম যখন লগ ইন করবে, আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, সেই লিঙ্কে লগ ইন করার সময় তোমার একটা লিগ্যাল ইমেল আইডি লাগবে। অনেকে লিগ্যাল ইমেল আইডি মানে কি জানে না, আমি বলে দিই, আমাদের ক্লাসরুমে আমি দেখেছি অনেকের এই সমস্যা আছে। লিগ্যাল ইমেল আইডি মানে হলো, তোমার ইমেল আইডি থাকা মানেই ইমেল আইডি আছে এবং তার একটা পাসওয়ার্ড আছে, তার মানে ওটা লিগ্যাল ইমেল আইডি নয়। লিগ্যাল ইমেল আইডি মানে হলো ওই ইমেল আইডি যখন কেউ খুলবে তখন তার নেম, অর্থাৎ আইডি হোল্ডারের নাম কি, সেই নামটা, সাপোজ ধরো তোমার নাম এক্স, বা পুরো নামই আমি বলি, কারণ নাম ধরো রতন ব্যানার্জি, তো সে ওই ইমেল আইডিতে লিখে রেখেছে শান। এরকম অনেক মানুষ আছে, তার ইমেল আইডিতে নাম লেখা, আইডি হোল্ডারের নাম দেখাবে উল্টো পাল্টা, তার মানে এটাকে লিগ্যাল ইমেল আইডি বলে না, মাথায় রাখবে। যদিও এক্ষেত্রে যদি কারোর লিগ্যাল ইমেল আইডি না হয়, তা যে ফর্মটা ক্যান্সেল হবে আমি তেমনটা বলছি না, কিন্তু এটা আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি যে প্রত্যেকের একটা লিগ্যাল ইমেল আইডি থাকা। অর্থাৎ সেই ইমেল আইডিটা যখনই কেউ লগ ইন করবে, বা আমি যখন তোমাকে ইমেল পাঠাবো, তখন যেন ওটা টাইপ করার সাথে সাথে দেখায় আইডি হোল্ডারের নাম যা তাই, মানে যেটা সেটাই, যেন উল্টোপাল্টা অন্য কোনো নাম না দেখায়। তো এটাকে ইমেল, বৈধ ইমেল আইডি বলা হয়। তো এই ইমেল আইডি লাগবে, আর একটা মোবাইল নাম্বার লাগবে, যেটা মোবাইল আইডি নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে তোমাকে খুলতে হবে মেন পেজটা। খোলার পর তারপরে এইগুলো সব ফিল আপ করতে হবে, এবং সবশেষে একটা ফটো এবং একটা সিগনেচার, এই দুটো জিনিস তোমাকে, যেমনটি ডকুমেন্টস গুলো সব পিডিএফ ফরম্যাটে আপলোড হবে, আর ফটো আর ইমেজটা যেটা হয় ইমেজ ফরম্যাট, সেই ইমেজ ফরম্যাটে আপলোড হবে। আপলোড হওয়ার পর স্বাভাবিকভাবেই এটা এই ডিক্লারেশনের এই জায়গাটা আসবে, এবং নিচে একটা অপশন আসবে যে পে করার জন্য। তো তখন তুমি যদি 9, 10, 11, 12 দুটো সেকশনের জন্য দাও, তাহলে 1440 টাকা। আর শুধু 11, 12-এর জন্য দিলে, বা শুধু 9, 10 মানে পেপার 1 বা পেপার 2 একটা দিলে হয় কিছু টাকা কম আছে, এক্স্যাক্টলি আমার জানা নেই কত টাকা সেটা, তো স্বাভাবিকভাবেই কম হবে টাকাটা। তো এইটাই হলো সেকশন। তারপরে তুমি সাবমিট করে দিলে হয়ে গেল, তোমার ফর্ম জমা করা কমপ্লিট। তারপরে তুমি এটার একটা প্রিন্ট নিয়ে নাও নিজের নিরাপত্তার জন্য। এইটুকু তোমার দায়িত্ব। এবার এইটা হলো ফর্মটা, এই ফর্মটাই ফিল আপ করতে হবে। এবার এই ফর্ম ফিল আপ করার জন্য অনেকের অনেক সমস্যা হচ্ছে। তো কেন সেই সমস্যা হচ্ছে আমার জানা নেই, কিন্তু প্রত্যেককে আমি বলবো যে অন্তত এই দিক দিয়ে প্রত্যেকে নিজের কনফিডেন্স লেভেলকে বাড়াও, কারণ এটা অত্যন্ত সহজ এবং একটা সোজা কাজ। এই কাজটাকে কঠিন ভাবে নিও না, এটা খুব সিম্পল ভাবে ফর্মটা পূরণ করো। এটা গেল তোমার প্রাথমিক দায়িত্ব, হয়ে গেল। তাহলে এই ফর্মটা ফিল আপ করার পর, এবার যখন এরা, অর্থাৎ বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড, এরা পরীক্ষা নেবে, তো পরীক্ষাটা নেবে হলো একটা নির্দিষ্ট সিলেবাসের উপর। তো সেই সিলেবাসটা এবার আমি বোঝাচ্ছি, সিলেবাসটা কি।
মার্কসটা কি ওভারঅল ধরা হবে না এমনি শুধু অনার্সের সাবজেক্ট? 9-10 সেকশনে দিলে টোটাল মানে যত নাম্বারের তুমি পড়েছো তার ভিত্তিতে দেওয়া উচিত 9-10 সেকশন। আর 11-12 সেকশনের ক্ষেত্রে পিজি মানে অনার্স লেভেলে তুমি মানে পোস্ট গ্রাজুয়েটের মার্কস দেখা হবে সেক্ষেত্রে, বা ওখানে তুমি অনার্সের নাম্বার দিতে পারো, মানে ওখানেও তো গ্রাজুয়েশনের নাম্বার এন্ড পোস্ট গ্রাজুয়েশনের নাম্বার দিতে হবে, তো সেখানে তুমি শুধুমাত্র অনার্সের নাম্বার দিতে পারো পিজির ক্ষেত্রে। এবং 9-10 এর ক্ষেত্রে আমার যেটা ধারণা সেটা হলো পুরো যত নাম্বারে তুমি পড়েছো, যেমনটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও হয়, টোটাল নাম্বারের নিরিখে পার্সেন্টেজ করা হয়। ঠিক আছে। এবার যদি কারোর এক্ষেত্রে একটা কথা বলি, আমাকে দু একজন ফোন করেছিল, যদি কারোর না থাকে, ধরো ওভারঅল সে তার 50%ও নেই, আবার অনার্সেও 50%, মানে শুধু অনার্সেও 50% নেই, তো এইরকম যদি সরি ভুল বললাম, ওভারঅল 50% নেই অথচ অনার্সে 50% আছে, তো সেক্ষেত্রে সে যদি ইচ্ছে করে, তার 9-10-এরও দেবো আমি, তো সে শুধু 50% অনার্সের নাম্বার দিয়েই সে করুক ফর্ম ফিল আপ। তারপরে যদি না হয় সেটা ভবিষ্যতে দেখা যাবে, ইন ফিউচার যদি ওরা বলে যে না হবে না, তো হবে না, সেক্ষেত্রে 11-12 এর জন্য তো তুমি এলিজেবল, ওটা দেবে। ঠিক আছে। তো এইরকম করে দাও, আগে আমাদের তো বেশি ভেবে লাভ নেই, তোমার নেই, এখন তোমার নেই, টোটাল ওভারঅলের মধ্যে 50% নেই, তাহলে এখন তুমি তো কিছু করতে পারবে না, তুমি তো নাম্বার বাড়াতে পারবে না, তো তোমার কিছু করার নেই, তুমি অসহায় এই বিষয়ে অন্তত। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি অনার্সের নাম্বার দিয়ে করে দাও। এবার যার আছে ওভারঅলে 50% আছে, সে ওভারঅল দিয়ে করবে। আমার ধারণা এই এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো বাধা হওয়ার কথা নয় বিষয়টা, 50% ওভারঅল থাকাটা মূল বিষয়। এবার তবুও যাদের আছে তারা, তাদের কোনো টেনশনের কিছু নেই, যাদের নেই তারা বিকল্পভাবে করুক ফর্ম ফিল আপ। ঠিক আছে। এবার আমরা যাব যে জায়গায়, সেটা হলো 9-10 সেকশন এবং 11-12 সেকশনের জন্য যে পরীক্ষাটা হবে, যাকে বলা হচ্ছে যে কি বিহার স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট, বিহার স্কুল টিচার এলিজিবিলিটি টেস্ট। তো সেই টেস্টটার দুটো পেপার। হ্যাঁ বলো, কে বলছো? হ্যাঁ স্যার, আমি বাপ্পা বলছিলাম স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম ওই রোল কোডটা, এটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের রোল নাম্বার থাকে, নাম্বারটা কি কোড? রোলটা কোড, আর নাম্বার দেখবে আমাদের রোল করা থাকে, নাম্বার করা থাকে। তো প্রথমে হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ থাকে, হ্যাঁ। প্রথম যেটা থাকে সেটাকে কোড ধরা হয়, পরেরটাকে নাম্বার ধরা হয়। ঠিক আছে। এক্ষেত্রে হ্যাঁ কারোর হ্যাঁ কোনো ঠিক আছে। সমস্যা হবে না, এর জন্য কারোর কোনো সমস্যা হবে না, কারণ সব ঠিক স্টেটে আছে। যে এইভাবে থাকে ফরম্যাট সমান থাকে তেমনটা নয়। এবার দেখো পেপার ওয়ান, পেপার ওয়ানটা কাদের জন্য প্রথমেই ক্লিয়ার রাখো, এটা যারা 9-10 এর জন্য তাদের জন্য এটা। ওকে। এবার এক্ষেত্রে আমাদের পরীক্ষা হবে 150 নাম্বারের, 150। এই 150 নাম্বারের পরীক্ষাটা পুরোটাই একটা এলিজিবিলিটি টেস্ট। যেমনটি দেখবে নেট পরীক্ষা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে যে ন্যূনতম এত পার্সেন্ট মার্কস পেতে হবে, যদিও এক্ষেত্রে এখন যেটা করে যে প্রথম দিক থেকে 15%কে পাস করায়, তো এইরকম একটা বাধা ধরা গন্ডি থাকে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে এটা একটা এলিজিবিলিটি টেস্ট, তো তার মিনিমাম মার্কস যেটা, সেটা 50%, মানে 50% মার্কস আমাকে পেতেই হবে, অর্থাৎ 100-র মধ্যে সরি 150-র মধ্যে 75 পেলে তুমি এলিজিবল হবে। ওকে। এবার দেখো বিষয়টা, তুমি যদি 100 পাও সেটা তো ভালো না, 100 পেলে ভালো, তুমি যদি 120 পাও সেটা ভালো, তোমার ন্যূনতম যেটা এটা নিয়ে ভাববে না, কারণ এত কম পাওয়াটা ভালো কিছু নয়। এবং ওরা যদি ভাবে যে আমি পাশ করাবো এত শতাংশকে, সেক্ষেত্রে এই 75টাই কিন্তু থাকবে এমনটা নয়। যেমন আমাদের নেটের ক্ষেত্রে দেখবে, যখন ওরা 15%কে নেবে, সাপোজ ধরো করলো 50% পেতে হবে এলিজিবিলিটি। ওকে। এবার দেখা গেল পরীক্ষা দিয়েছে 1000, নেট চাইছে মানে ইউজিসি চাইছে 15%কে পাশ করাবে, অর্থাৎ এক্ষেত্রে 150 জনকে পাশ করাবে। এবার 150 জনকে যদি পাশ করায়, ন্যূনতম মার্কস কত, 50% করা হয়েছে, দেখা গেল ন্যূনতম মার্কস 50% করার কারণে 250 জন পাশ করছে, তাহলে তো আমি 250 জনকে তো পাশ করাবো না, আমি তো করাবো 150 জনকে পাশ।
তাহলে সেক্ষেত্রে এই 50%টা বেড়ে যাবে, কত হয়ে যাবে? 55%। এবার তুমি বলতে পারো যে তাহলে ন্যূনতম কেন 50% বলেছিল তখন? আমি তো তার বেশি পাওয়ার চেষ্টা করিনি। এমনটা নয়, তোমার ভাবনা ভুল ছিল। তোমার ভাবনা কোথায় ভুল ছিল আমি সেটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। সাপোজ ধরো 1000 জন পরীক্ষা দিয়েছে এবং ইউজিসি বলছে, বা এরা এই বিহার টেটি বলো, এরা এরা বলছে যে এই 1000-এর মধ্যে থেকে আমি 15% অর্থাৎ 150 জনকে পাশ করাবো। ভালো কথা। দেখা গেল 50% মার্কস পেয়েছে 70 জন। 50% মার্কস পেয়েছে 70 জন, আর বাদ বাকি যতজন লোক আছে, 70 জন, এটা হ্যাঁ 70 জন, তাহলে কতজন কম? আমার টোটাল দরকার কত? 150 জন। তাহলে 70 জন বা 100 জনই ধরো, 100 জন পেয়েছে 50%, তাহলে আর কতজন পায়নি? 50 জন পায়নি। তাহলে কি আমি 50% থেকে নামিয়ে এটাকে 45% করব? না, করব না। কারণ আমার মিনিমাম ক্রাইটেরিয়া ছিল 50%। তাই জন্য আমি কিন্তু 150 জনকে নেওয়ার টার্গেট থাকলেও আমি কতজনকে নেব? আমি নেব 100 জনকে। কারণ 100 জনই পেয়েছে এই মিনিমাম মার্কসটা, অর্থাৎ 50% মার্কস। তাই জন্য যদি কারোর মাথায় এটা থাকে যে 150 নাম্বারের এই পরীক্ষায় 75 পেলেই আমি পাস, তাহলে সেটা ভুল ভাবছো। আশা করি এটা থেকে স্পষ্ট সবার। ওকে, তার মানে তোমার টার্গেট রাখতে হবে আমি এই 150 নাম্বারের মধ্যে এমন মার্কস পাবো যাতে করে আমি কিন্তু এলিজিবল হবই। ওরা যতজন এলিজিবল করতে চাইবে সেই সংখ্যার মধ্যে আমি ঢুকবই। ওকে, আশা করি প্রথম কনসেপ্ট বোঝা কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় কনসেপ্টে আসি। পরীক্ষাটা হবে 150 নাম্বারের। প্রথম 100 হলো সাবজেক্টের। তাহলে এক্ষেত্রে তোমার সাবজেক্ট কি? 9-10 এর জন্য সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডিজ বলতে যে সাবজেক্টকে অ্যাকচুয়ালি বোঝায় সেটা হলো ইতিহাস, ভূগোল আর পলিটি। এই তিনটে জিনিসকে নিয়ে হয়। অংশত ইকোনমিক্সের কিছু বিষয় ঢোকে কখনো কখনো, কিন্তু সেটা উল্লেখযোগ্য নয়। মূলত ইতিহাস, ভূগোল এবং ইন্ডিয়ান পলিটি, এই তিনটেকে নিয়ে তৈরি হয় সোশ্যাল স্টাডিজ। তাহলে এই তিনটে বিষয়ের উপর পরীক্ষা হবে সোশ্যাল স্টাডিজ পেপারে, তার সিলেবাস এখানে রয়েছে। এবার বিহারের ক্ষেত্রে যেটা ভালো সেটা হলো ওদের 9-10-এ যে সিলেবাস রয়েছে সেই স্কুল সিলেবাসটাকেই ওরা গুরুত্ব দিয়ে সিলেবাস বানিয়েছে। 9-10 সেকশনে ওদের যা সিলেবাস সেটাকে গুরুত্ব দিয়ে এই এলিজিবিলিটি টেস্টের সিলেবাস বানিয়েছে। ওকে, এবার দেখো, তাহলে এইটা হলো পুরো সিলেবাস এই তিনটে সেকশনের। আমাদের কেউ একজন এর ইংরেজি অনুবাদ করেছিল, সেটাকে আমি দিচ্ছি, দেখাচ্ছি একটু। তার পাশাপাশি তাহলে এটা গেল সোশ্যাল স্টাডিজে 100, আর পড়ে থাকলো 50। তো এই 50 কি? এই 50-এর মধ্যে দেখো, এই 50-এর মধ্যে দুটো সেকশন আছে। একটা হলো পার্ট এ, 2 পার্ট বি। তাহলে ইউনিট 2-তে দুটো পার্ট আছে। পার্ট এ তে রয়েছে আর্ট অফ টিচিং, মানে তুমি বিএড এ যা কিছু পড়েছো এটাকেই তুমি বলতে পারো অনেকটা আমরা যেমন সাইকোলজিক্যাল যে পার্টগুলো পড়ি টেট লেভেলে, সেটা আপার প্রাইমারি বা প্রাইমারি সেকশনে, মূলত সেগুলোকে গুরুত্ব দিয়ে। তো সেই তার উপরে থাকবে 30 নাম্বার, মানে পেডাগজিক্যাল থট বলতে পারো। ওকে, তাহলে আর্ট অফ টিচিং এর উপরে 30। এখানে টিচিং মেথোডোলজি রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসবে, গেল। এবং 20 নাম্বার হবে আদার স্কিলের উপরে। সেই আদার স্কিল গুলো কি কি আছে? এক, দেখাচ্ছি। এখানে আর্ট অফ টিচিং এর ওরা সুন্দরভাবে সিলেবাস দেখিয়েছে কি কি। যেমন এখানে যদি আমি সংক্ষেপে বলে দিই, প্রথমে রয়েছে দেখো টিচিং অ্যান্ড লার্নিং, টিচিং অবজেক্টিভ, টিচিং মেথড, লেসন প্ল্যান, মাইক্রো টিচিং, মানে তুমি সব বিএড এ পড়েছো এগুলো, তো আশা করি এগুলো বুঝেই নিতে পারবে, এগুলো বলার দরকারও নেই আমার। তারপরে এফেক্টিভ ইকোসিস্টেম অফ ক্লাসরুম, টেক্সট বুক অ্যান্ড লাইব্রেরি, কোয়ালিটিস অফ টিচার, evaluation and assessment of learning, curriculum, factors affecting teaching and learning and teaching aid and
হ্যান্ডস অন লার্নিং, খুব সুন্দর সিলেবাস, দারুণ। এর মধ্যে থাকবে 30 নাম্বার। গেল, তাহলে 130-এর হিসেব পেলাম। আর রয়েছে 4টে পার্ট, দেখো। 1 জেনারেল নলেজ, 2 এনভায়রনমেন্টাল সায়েন্স, 3 ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, 4 লজিক্যাল রিজনিং। নাম্বার কত পড়ে আছে আমাদের? 100 আর 130 হয়ে গেছে, তাহলে নাম্বার পড়ে রয়েছে 20। সেই 20 আসবে এই 4টে সেকশন থেকে। তাহলে ধরে নিতে পারো যে 4 গুণ 5 সমান সমান 20। তাহলে গড়ে 5 নাম্বার করে জেনারেল নলেজ থেকে। জেনারেল নলেজ বলতে সেখানে সব ঢুকে যায়। সাধারণত এটা মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মূলত প্রশ্নগুলো আসবে এখান থেকে। ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্স তো বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো। নেক্সট ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বলতে এক্ষেত্রে কিছু নর্মাল অঙ্কের, মানে অ্যারিথমেটিক কিছু কনসেপ্ট, মানে 5টা যদি প্রশ্ন আসে তার মধ্যে হয়তো পেডাগজিক্যাল কিছু প্রশ্ন দিল, এবং কিছু ম্যাথের একটা নর্মাল একটা দুটো কিছু অঙ্ক দিতেও পারে এই রকম। এবং লজিক্যাল রিজনিং, যেমন নর্মাল রিজনিং হয় সেই রিজনিং 5টার মতো। তো এতে 20, যেটা অত্যন্ত সহজ একটি পার্ট আমি বলবো, এই 20 গেল। তাহলে 30, 20, 50 আর ওখানে 100, তাহলে কত হলো? 150। এই 150 নাম্বারের মধ্যে টোটাল পরীক্ষা হবে। এই পরীক্ষায় তুমি যদি পাস করো, এলিজিবল হও, তাহলে তোমাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে। যেমন টেট পরীক্ষায় পাশ করলে বা নেট পরীক্ষায় পাশ করলে সার্টিফিকেট দেয়, ওই রকম তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে। এবং সেই সার্টিফিকেট ফর এভার, অর্থাৎ এটা সারা জীবনের জন্য। এই সার্টিফিকেট তোমার হাতে চলে আসার পর এবার বিহার পাবলিক সার্ভিস কমিশন এরা কি করে? এরা শিক্ষক নিয়োগ করে। সেই নিয়োগের যে বিজ্ঞপ্তি দেবে, সেই বিজ্ঞপ্তিতে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। সেইটা, এই কথাটা আমি পজ করে রাখলাম। এই কথার পরে আমি আবার আসব, কিন্তু এরপরে আমি চটপট দেখে নিই 11-12 কি রয়েছে পার্টগুলো। 11-12 পার্টটা দেখো, এখানে বঙ্গাল ইংরেজি অনুবাদটা রয়েছে। তো যাই হোক, এটা পিডিএফ দেয়াই রয়েছে, তোমরা দেখেই নিতে পারবে নর্মাল সিলেবাস কি রয়েছে। প্রথম দিকে ইতিহাস, তারপরে ভূগোলের পার্টগুলো ওদের মূলত স্কুল এডুকেশনে যে সিলেবাস গুলো রয়েছে সেগুলোকে গুরুত্ব দিয়ে, তারপরে ইন্ডিয়ান পলিটির কিছু বিষয় সেগুলো। ওকে, গেল। এবার আমরা আসব 11-12 সেকশনে, অর্থাৎ যারা পেপার 2 দেবে। পেপার 2 যারা দেবে তাদের ক্ষেত্রেও তো 150 নাম্বারের পরীক্ষা, কিন্তু এই 150 নাম্বারটা একটু অন্যরকম, কারণ এর 100 নাম্বারই থাকবে পুরো সাবজেক্টের উপরে, জিওগ্রাফির উপরে। কারণ এখানে তো সোশ্যাল স্টাডিজ নেই, এখানে পুরোটার নামই হলো জিওগ্রাফি। আর বাদ বাকি 50 আসবে, যেমনটা আমি একটু আগে বোঝালাম 9-10 সেকশনের যে পার্ট, সেই সেম পার্ট থেকে আসবে 50। তা তোমাদের চোখের দেখা দেখিয়ে দিচ্ছি পুরো সিলেবাসের জায়গা থেকে। এই যে আর্ট অফ টিচিং থেকে 30 এবং আদার স্কিলের মধ্যে থেকে 20। আর্ট অফ টিচিং এ যা ছিল তাই, এবং প্যারালালি আদার যে 20 পার্ট, সেটা হলো জেনারেল নলেজ, এনভায়রনমেন্টাল এডুকেশন, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড এন্ড লজিক্যাল রিজনিং। তাহলে এখান থেকে 50, এখান থেকে 50 আর সাবজেক্ট থেকে 100। এবার এই সাবজেক্ট থেকে যে 100 নাম্বারের পরীক্ষা হবে তার সিলেবাসটা একটু আমি সংক্ষেপে বলে দিই, এবং সবাইকে বলে রাখি 11-12 9-10 অপেক্ষা অনেক সহজ হবে। কারণ 9-10-এ তোমাকে ওদের স্কুল এডুকেশনে যেগুলো ইতিহাস, ইন্ডিয়ান পলিটি পড়ানো হয় সেগুলো জানতে হবে, পড়তে হবে। তারপরে তুমি কিন্তু নিজেকে দক্ষ করতে পারবে, মানে পাশ করার জন্য উপযুক্ত করতে পারবে, এলিজিবল হওয়ার। আর এখানে কিন্তু পুরো সাবজেক্ট। এবার স্বাভাবিকভাবে আমাদের যদি সাবজেক্ট সব জানা থাকে, ওদের স্কুল এডুকেশনে যাই সিলেবাস থাকুক সেটা কোনো ম্যাটার নয়। কি কি আছে সিলেবাস একদম সংক্ষেপে একটু দেখে নিই। প্রথমে রয়েছে দেখো ফিজিক্যাল জিওগ্রাফি। কোনো কথা না বলে আমি শুধু জাস্ট স্টেটমেন্ট গুলো পড়ে নিচ্ছি, দেখে নাও। অরিজিন অফ সোলার সিস্টেম, থিওরি অফ কান্ট, ল্যাপলেস, জিন্স, জেফ্রিস এন্ড বিগ ব্যাং থিওরি। ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ, আইসোস্ট্যাসি, প্র্যাট-এইরি, আর্থকুয়েক, ভলকানিজম, কোবার এন্ড হোমসের থিওরি অফ মাউন্টেন বিল্ডিং, ওয়েগনারের থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট, প্লেট টেকটনিক। এই জায়গাটা আমাদের সিলেবাসে কিন্তু সেই অর্থে নেই, কিন্তু যদিও আমি পড়িয়েছি এইগুলো। ওকে,
folded topography, faulted, normal cycle, arid topography, glacial cast, তার মানে সব পড়া কমপ্লিট আমাদের এগুলো নিয়ে কোনো চাপ নেই। ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি একসাথে করেছে। বলছে কম্পোজিশন অফ স্ট্রাকচার হয়ে গেছে, ক্লাসিফিকেশন অফ এয়ার মাস, ফ্রন্ট, সাইক্লোন, কোপেনস থর্নথওয়েটের স্কিম অফ ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, ক্লাইমেট চেঞ্জ, salinity of ocean water, relief of ocean floor, continental shelf, slope, deep sea plain, relief of Indian and Atlantic Ocean, ocean current and tide, সব কমপ্লিট, কিছু বাদ নেই। নেক্সট রিসোর্স অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি, meaning and concept and classification of resource, soil, water, forest resource, their distribution, utilization and conservation, fishery of the world, distribution and production of the following resource, যেমন coal in India, USA and China, USA কে and China কে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের বিশেষ কেয়ার দিতে হবে, বিশেষভাবে কেয়ার দিতে হবে। পেট্রোলিয়াম, মিডল ইস্টের পেট্রোলিয়াম, আয়রন ওর ইন রাশিয়া এন্ড অস্ট্রেলিয়া, বিশেষ গুরুত্ব দিতে হবে এই জায়গাকে। গেল। নেক্সট ম্যাঙ্গানিজ ইন রাশিয়া, ইউএসএ, বিশেষ গুরুত্ব দিতে হবে। এবং আমি বলে রাখি আমাদের ক্লাসরুমে যেহেতু এক প্রকার সিলেবাস প্রায় সব শেষের মুখেই, এখানে এই পার্ট 2 তে যে পার্টগুলো আমাদের ক্লাসরুমে নেই অথচ এই সিলেবাসে আছে সেগুলো আমি পড়িয়ে দেবো দায়িত্ব সহকারে, আমি বলে দিচ্ছি আমাদের ক্লাসরুমে, কোনো টেনশন নেই। নেক্সট এগ্রিকালচারের মধ্যে সাবসিস্টেন্স ফার্মিং, কমার্শিয়াল গ্রেইন ফার্মিং, প্ল্যান্টেশন অফ এগ্রিকালচার, ডেয়ারি ফার্মিং অ্যান্ড মেডিটেরিয়ান এগ্রিকালচার, সব কমপ্লিট। ইন্ডাস্ট্রির মধ্যে ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি, ওয়েবারের, ভন থুনেনের থিওরি, আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, কটন টেক্সটাইল, সুগার ইন্ডাস্ট্রি, কমপ্লিট। ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেডের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রেড উইথ রেফারেন্স টু WTO, গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইকোনমি, ট্রেড রুট, সুয়েজ, পানামা ক্যানেল, ওকে, সব কমপ্লিট। নেক্সট হিউম্যান জিওগ্রাফির মধ্যে মিনিং, ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি, evaluation of man, cultural realm of the world, human activity in mountain environment, monsoon land and equatorial region and temperate grassland, অন্যভাবে লিখেছে কথাটা কিন্তু আমাদের পড়া হয়ে গেছে এগুলো সবই। নেক্সট গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন, theory of demographic transition, optimum population, distribution, habitat and economy, মোড অফ দ্য লাইফ অ্যান্ড সোসিও কালচারাল অর্গানাইজেশন, একটু আলাদাভাবে দেখে নিতে হবে, জানি আমরা, কিন্তু অন্যভাবে একটু দেখে নেওয়া যেতে পারে। অফ দ্য ফলোইং ট্রাইবস, যেমন এক্সকিমো এদের জন্য, বুশম্যানের জন্য, সাঁওতালের জন্য, ওরাওদের জন্য, এদের জন্য একটু এক্সট্রা কেয়ার আমাদের দিয়ে নিতে হবে। গেল। আরবানাইজেশন অ্যান্ড রিলেটেড প্রবলেম কি কি আছে, গ্রোথ পোল থিওরি, ক্রিস্টালের সেন্ট্রাল প্লেস থিওরি, মাইগ্রেশন ইন্টারনাল and international, complete এগুলো। নেক্সট জিওগ্রাফিক্যাল থটের মধ্যে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ জিওগ্রাফি, its relationship with other science, okay, contribution of ancient geography, Eratosthenes and Ptolemy, and contribution made by Humboldt, Ritter, একদম স্পেশাল কেয়ার নিয়ে এদেরকে পড়তে হবে ইন্ডিভিজুয়ালি, রেডচেল, ভিদাল দ্য লাভলাস and ম্যাকিন্ডার in the field of geography, ভালো কথা, এগুলো কম বেশি আমাদের সবই কমপ্লিট। এবার আসি পরের পেজে, বলছে ডুয়ালিজম ইন জিওগ্রাফি, তার মধ্যে ডিটারমিনিজম, পসিবিলিজম, নিউ ডিটারমিনিজম, সব কমপ্লিট এগুলো। ফিজিক্যাল ভার্সেস হিউম্যান জিওগ্রাফি, সিস্টেমেটিক ভার্সেস রিজনাল জিওগ্রাফি, কমপ্লিট। কোয়ান্টিটেটিভ রেগুলেশন, কমপ্লিট। হিউম্যানিস্টিক জিওগ্রাফি অ্যান্ড জেন্ডার জিওগ্রাফি, এখনো সেই অর্থেই দুটো পার্ট আমাদের হয়নি, করে দেবো আমি। নেক্সট এনভায়রনমেন্টাল জিওগ্রাফি কি আছে, meaning, concept and scope of environmental geography, factor affecting environment, ecology and ecosystem, major ecosystem in the world, reference করে আলাদা আলাদা ইকোসিস্টেম পড়তে হবে, ecological balance and imbalance, nature, scope and significance of biogeography, bioenergy cycle, concept of geogeography, biodiversity and hotspot, natural disaster, flood, earthquake, cause, effect and mitigation, rainwater harvesting, watershed management, sustainable development and ecotourism,
তো এখানে অধিকাংশ পার্ট আমাদের কমপ্লিট, তো কোনো কিছুই এক প্রকার বাকি নেই, দু একটা জায়গা যেগুলো এক্সট্রা আমি কেয়ার দিয়ে করে দেবো, যেমন ইকো ট্যুরিজম। নেক্সট, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। প্রথমে রয়েছে মিনিং অ্যান্ড স্কোপ অফ রিমোট সেন্সিং, হিস্ট্রি অফ রিমোট সেন্সিং, process and stage of remote sensing, properties of electromagnetic energy, wavelength, frequency, velocity, difference between air photography and image, electromagnetic spectrum, and interaction of electromagnetic energy in the atmosphere, and interaction of electromagnetic energy with Earth's surface feature, and meaning, concept, and objective of GIS. সব কমপ্লিট এক প্রকার। নেক্সট, পপুলেশন জিওগ্রাফির মধ্যে বলছে মিনিং অ্যান্ড স্কোপ অফ পপুলেশন জিওগ্রাফি, সায়েন্স অফ ডেমোগ্রাফি, একটু অন্যভাবে দিয়েছে, এর মধ্যে কিছু স্পেশাল ফিচার লুকিয়ে রয়েছে, আমি বুঝিয়ে দেবো সেগুলো। নেক্সট, রিসেন্ট ট্রেন্ড অফ পপুলেশন গ্রোথ উইথ স্পেশাল রেফারেন্স টু ডেভেলপমেন্ট, ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি, হয়ে গেছে এগুলো। পরের পেজ। সিলেবাস কিন্তু যথেষ্ট বড়, একদম পাতি সিলেবাস নয়, খুব কেয়ারফুল ভাবে পড়তে হবে। মেথড অফ পপুলেশন প্রজেকশন, মানে যাকে জনসংখ্যা অভিক্ষেপ বলে, ফার্টিলিটি মেজার অ্যান্ড ডিটারমিনেন্টস, মর্টালিটি মেজার অ্যান্ড ডিটারমিনেন্ট, ইন্টারনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, ম্যালথাসের থিওরি। দেখো সিলেবাস আমি বলবো না বেশি, কেন বলতো, কারণ আমরা এগুলো সব পড়েছি এবং আমাদের এসএলএসটির সিলেবাস কি খুব অল্প কথা লেখা, কিন্তু তার মধ্যে লুকিয়ে রয়েছে অনেক, আর এখানে প্রত্যেকটা আলাদা করে করে বলে দিয়েছে, তাই জন্য এত বড় লাগছে দেখতে, তাই কেউ ভয় পেও না আগে। নেক্সট, গ্রোথ প্যাটার্ন অফ দ্য পপুলেশন, ওয়ার্ল্ড পপুলেশন, ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড পপুলেশন, প্রবলেম কজড বাই ডিফারেন্সিয়াল পপুলেশন প্রেশার and population policy in Russia and China, স্পেশাল কেয়ার দিতে হবে রাশিয়া আর চায়নাকে। যে জায়গায় আমাদের পড়া হয়নি, দুর্বল জায়গা, আমি সুন্দরভাবে খুঁজে বের করে একদম সিলেবাস পুরো শিডিউল করে জানিয়ে দেব যে এই পার্ট আমাদের হয়নি, এগুলো পড়তে হবে। নেক্সট, জিওগ্রাফি অফ এশিয়া। দেখো যেটা আগের দিন কৌশিক বলছিল যে এখানে কিন্তু এশিয়া আছে, এখানে সাউথ ইস্ট এশিয়া রয়েছে, মূলত এশিয়া রয়েছে, আমাদের কিন্তু এশিয়া পড়িনি, আমরা পড়েছি এশিয়া, এশিয়াকে গুরুত্ব দিয়ে। তার মানে এখান থেকে তো প্রশ্ন দেবে, 4-5টা প্রশ্ন দিলেও তো দেবে 100টার মধ্যে। তার মানে এখানে দেখো জিওগ্রাফি অফ এশিয়া পুরোটাই কিন্তু নতুন, আমরা পড়িনি, হয়তো আমাদের জানা কিন্তু আমরা এইভাবে পড়িনি। এখানে বলছে স্ট্রাকচার প্রথমে, তারপর ফিজিওগ্রাফি, যেমন ইন্ডিয়ান ফিজিওগ্রাফি হয় তেমন এশিয়ার ফিজিওগ্রাফি, ড্রেনেজ, যেমন আসে না যে এশিয়ার দক্ষিণ বাহিনী নদীর নাম, এশিয়ার উত্তর বাহিনী নদীর নাম, সেই প্রশ্ন এগুলো। ক্লাইমেট, ন্যাচারাল ভেজিটেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ এগ্রিকালচার, মিনারেল রিসোর্স, আয়রন ওর, ম্যাঙ্গানিজ, টিন, বক্সাইড, এগুলো শুধু ইন্ডিয়া পড়লে হবে না, এশিয়ার নিরিখে পড়তে হবে। পাওয়ার, কোল, পেট্রোলিয়াম, হাইড্রাল পাওয়ার, পপুলেশন অ্যান্ড ইটস প্রবলেম গেল। তার মানে মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু বেশ কিছু অজানা জিনিস লুকিয়ে রয়েছে যেগুলো স্পেশালি আমাদের পড়তে হবে। এরপর রয়েছে চায়না, চীনের ফিজিওগ্রাফি পড়তে হবে, ক্লাইমেট অ্যান্ড এগ্রিকালচারাল রিজিয়ন পড়তে হবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পড়তে হবে, ইন্ডাস্ট্রি, আয়রন, স্টিল অ্যান্ড কটন, এই দুটো, পপুলেশন গ্রোথ, ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি পড়তে হবে, অর্থাৎ চীনের জন্য একটা স্পেশাল কেয়ার। জাপানে সেম টু সেম ফিজিওগ্রাফি, ফিশারি, জাপানের ফিশারিজ, ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল অ্যান্ড অটোমোবাইল, পপুলেশন গ্রোথ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি, এই দুটোকে স্পেশালি আবার রেফার করে দিয়েছে। নেক্সট, এবার আমরা আসবো জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড বিহার। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড বিহার, যেমন আমরা পড়ি জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, তেমন বিহার। এখানে স্ট্রাকচার, ফিজিওগ্রাফি, ড্রেনেজ সিস্টেম, হিমালয়ান পেনিনসুলার, ইন্ডিয়ান নিরিখে, অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান মনসুন, ন্যাচারাল ভেজিটেশন, সয়েল টাইপ, ইরোশন কনজারভেশন, ক্যারেক্টার অফ এগ্রিকালচার গেল। নেক্সট, পরের পেজে যাব। মেজর ক্রপস, রাইস, হুইট, সুগারকেন, কটন, এগুলোকে আলাদাভাবে পড়তে হবে। ইম্পর্টেন্ট অ্যান্ড মিনস অফ ইরিগেশন, মিনারেল রিসোর্স, আয়রন ওর, ম্যাঙ্গানিজ, মাইকা, ইন্ডিয়ার। পাওয়ারের মধ্যে কোল, পেট্রোলিয়াম, হাইড্রাল, এগুলো সব পড়া হয়ে গেছে আমাদের। সিলেক্টেড ইন্ডাস্ট্রি, আয়রন, স্টিল, কটন, সুগার, এটা একটু পড়তে হবে, আয়রন, স্টিল, কটন, সুগার আলাদাভাবে ইয়ে করে।
গ্রোথ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি অফ পপুলেশন হয়ে গেছে। পপুলেশন কম্পোজিশন অফ ইন্ডিয়া, অকুপেশনাল স্ট্রাকচার, লিটারেসি, এজ অ্যান্ড সেক্স, মেজর রিলিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। পপুলেশন প্রবলেম অ্যান্ড পলিসিস, ওকে। টাইপ অ্যান্ড প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট পড়তে হবে। আরবানাইজেশন ইন ইন্ডিয়া, প্রবলেম অফ আরবানাইজেশন, রুরাল আরবান মাইগ্রেশন, সব পড়া কমপ্লিট। নেক্সট, জিওগ্রাফি অফ বিহারের মধ্যে আমাদের স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি বিহারের পড়বো। এগ্রিকালচারের মধ্যে রাইস পড়বো, হুইট পড়বো, মেইজ পড়বো, পালসাস। এগ্রিকালচারাল রিজিয়ন পড়বো, কি কোন রিজিয়নের অন্তর্গত। রিভার ভ্যালি প্রজেক্ট পড়বো হলো গন্ডকের, কোশির, সোনের। কি দারুণ দেখো, সিলেবাস সুন্দরভাবে স্পেসিফিক ভাবে বলেই দিয়েছে ওরা। এত সুন্দরভাবে সিলেবাস অ্যানালাইসিস করা কিন্তু খুব কম পরীক্ষায় আমি দেখেছি। সব বলে দিয়েছে কোড আনকোড। রিভার ভ্যালি প্রজেক্ট, গন্ডক, কোশি, সোন, এই তিনটের থেকে আসবে প্রশ্ন এক প্রকার ধরে নেওয়া যায়, কারণ ওরা সিলেবাসকে ফলো করেই প্রশ্ন করে। ফ্ল্যাট অ্যান্ড ডট প্রবলেম বিহারের, পপুলেশন, গ্রোথ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি, এইটুকু বিহারের পড়তে হবে। কোনো কঠিন বিষয় নয়, সহজ, কিন্তু আমাদের একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে পড়ে নিতে হবে। এবার আসলো প্র্যাকটিক্যালের পার্ট, কার্টোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। এখানে রয়েছে খুব কম রয়েছে আমার মতে, ল্যাটিটিউড, লংিটিউড, মেজারমেন্ট অফ টাইম, যেমনটি ওই আমরা করি না অঙ্ক, সেই অঙ্কগুলো ল্যাট লং এর, সেগুলো মানে লংিটিউডের নিরিখে, সময়ের নিরিখে, সেটা। স্কেল অ্যান্ড ইটস টাইপ, ম্যাপ প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল অ্যান্ড জেনিথাল, এই তিনটে ক্যাটাগরি, সিলিন্ড্রিক্যাল অ্যান্ড কনিক্যাল অ্যান্ড জেনিথাল, মানে এখানে একটু কায়দা করে দিয়েছে, এর মধ্যে সবই কম বেশি ঢুকে যাচ্ছে প্রজেকশন। নেক্সট, টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, কার্টোগ্রাম পড়তে হবে। তার মানে এখানে দেখো টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, এটা একটা পার্ট গেল, মানে টোপোশিট যাকে বলে সেটা একটা পার্ট। কার্টোগ্রামস, এখানে কিন্তু কায়দা করে সব ঢুকিয়ে দিয়েছে। রক অ্যান্ড মিনারেল দিয়েছে, এখানে সার্ভেইং দিয়েছে, বাই প্লেন টেবিল দিয়েছে, প্রিজমেটিক দিয়েছে, অ্যান্ড লেভেলিং ইনস্ট্রুমেন্ট দিয়েছে, অর্থাৎ ডাম্পি লেভেল পড়তে হবে। অ্যান্ড থিওরোলাইট অংশ তো দেখে নেওয়া যেতে পারে, গেল। মেইন, মিডিয়ান, মোড দিয়েছে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর পার্ট। কোয়ার্টাইল ডেভিয়েশন দিয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছে, অর্থাৎ সিলেক্টেড কিছু সিলেবাস দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালের, গেল। অধিকাংশই আমাদের হয়ে গেছে, একটা দুটো বাদে আমার মনে হয়, যেমন ধরো এখানে এই হ্যাঁ, এগুলো তো হয়ে গেছে, দরকার নেই, সবই কমপ্লিট। এই হলো 100 নাম্বার সাবজেক্টের। এবং তারপর যেটা হবে সেটা হলো বাদ বাকি 50, বাদ বাকি 50-এ আর্ট অফ টিচিং এর উপর 30 এবং আদার স্কিল, যেটা আগে বোঝালাম, সেটাই 20। তাহলে এই 150 নাম্বারে হবে পরীক্ষা তোমার, এবং সেই পরীক্ষায় তোমাকে এলিজিবল হতে হবে। এই এলিজিবিলিটি কমপ্লিট হওয়ার পরে, যখন এই পরীক্ষায় তুমি পাশ করে যাবে, 9, 10 সেকশন, 11, 12 সেকশন, যদি দুটোতেই পাশ করো, তাহলে তুমি যখন বিহার পাবলিক সার্ভিস কমিশন যখন শিক্ষক নিয়োগ করবে, তখন তুমি দুটোর জন্য এলিজিবল হবে, যদি দুটোতেই পাশ করো। যদি কেউ 11, 12 সেকশনে পাশ করে, তো সে 11, 12 এর টিচার হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবে, আর যে 9, 10 এর জন্য করবে 9, 10 এর জন্য দিতে পারবে। এবার দ্বিতীয় পর্ব, তাহলে প্রথম পর্বের কাজ কমপ্লিট। দ্বিতীয় পর্বে তুমি যদি এই পরীক্ষায় পাস হয়ে যাও, তাহলে তোমাকে একটা এলিজিবিলিটি সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট সারা জীবনের জন্য, যখনই বিহারে শিক্ষক নিয়োগ হবে তখন তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ফর্ম ফিল আপ করার পর আবার তোমাকে চাকরির পরীক্ষার জন্য বসতে হবে। এবং সেই পরীক্ষাটা হলো এমন পরীক্ষা, যে পরীক্ষায় তোমাকে র্যাঙ্ক করতে হবে, তোমাকে মেধা তালিকায় থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে প্রথম জার্নিটা কোথায় ছিল। এবার দ্বিতীয় জার্নির আমি সিলেবাসের অংশ বোঝাবো, এবং তার পাশাপাশি সবাইকে এটাই বলবো যে প্রত্যেকে বেশি বিচলিত হও না, শান্ত মস্তিষ্কে নিজের মতো করে প্রস্তুতি নাও। বেশি, যেমন কারা এই ফর্ম ফিল আপে কাদের ভুল হয়েছে, আমি তাদেরকে বলবো, যাদের ফর্ম ফিল আপ করায় ভুল হয়, যাদের পরীক্ষার হলে ওএমআর শিটে ভুল হয়, যারা পরীক্ষার হলে গিয়ে বলে এখানে স্যার কি লিখবো, এখানে নাম হবে। আমি আশা করব আমাদের ক্লাসরুমের কেউ নেই এটা এইরকম, কিন্তু সবাইকে আমি বলবো যে এই মিনিমাম কনফিডেন্স লেভেল যদি কারোর না থাকে, তাহলে কিন্তু তার অন্তত চাকরির পরীক্ষায় সফল হয়ে চাকরি পেয়ে একটা
রেসপন্সিবল জায়গায় নিজেকে পৌঁছে নিয়ে যাওয়াটা কঠিন। তাই অন্তত এই কনফিডেন্সের দিকগুলো সবাই শক্ত করো, না হলে বড্ড বোকা বোকা লাগে যদি খুব সিম্পল সিম্পল বিষয়গুলো না বোঝো। তো প্রথম পার্ট বোঝালাম, এবার আমি দ্বিতীয় পার্টে যাব। দ্বিতীয় পার্টটা হলো চাকরির পরীক্ষা। এবার চাকরির পরীক্ষা কেমন হবে দেখো, সেক্ষেত্রেও আমি একটা পিডিএফ শেয়ার করে বোঝানোর চেষ্টা করছি। এবং সবাই আমি এটা বোঝানোর পর যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবে, তো সেইভাবে মানসিকভাবে প্রস্তুত হও। যদি আমি জানি, কারণ আমার যে জানার পরিসর অন্তত এক্ষেত্রে বেশি তা নয়, আমি এটা আজকেই দেখলাম পুরো বিষয়টা, যাতে তোমাদের সবার ইয়েটা দূর হয়। তো তাই জন্য আমি যতটা জেনেছি সেই জায়গাটা আমি তোমাদের বোঝাতে পারবো। এবার আমি আসি শিক্ষক নিয়োগের পরীক্ষা। নিয়োগের পরীক্ষাও হবে 150 নাম্বারের। সবাই বুঝে নাও, 150 নাম্বারের পরীক্ষা। এবং সেই 150 নাম্বারের পরীক্ষায় 3টে পার্ট আছে, 3টে পার্ট। প্রথম পার্ট হলো পার্ট 1, ল্যাঙ্গুয়েজ গ্রুপ। ল্যাঙ্গুয়েজ গ্রুপটা কি হবে দেখো, ইংরেজি কম্পালসারি, এবং হয় হিন্দি, নয় উর্দু, নয় বাংলা। এই 3টে সাবজেক্টের মধ্যে একটা তোমাকে নিতে হবে। তাহলে আমি বোঝানোর স্বার্থে বলছি, ইংরেজি তো কম্পালসারি, আর তুমি বাংলা নিলে, তাহলে ইংরেজি ও বাংলা তোমার কম্বিনেশন হলো। এবং এতে থাকবে 30 নাম্বার। কত নাম্বার? 30। সেই 30 নাম্বারের মধ্যে তোমাকে মিনিমাম 30% পেতেই হবে, অর্থাৎ 3 তারিখে 9। তুমি যদি 9 পাও তবেই বাদ বাকি 120-র খাতা দেখা হবে। বাদ বাকি 120 কি সেটা বোঝাচ্ছি। যদি কেউ দেখা গেল বাদ বাকি 120-তে 120 পায়, অথচ এই ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে সে 8 পায়, তাহলেও কিন্তু তার খাতা দেখা হবে না। তার মানে এখানে 30% নাম্বার পাওয়া বাধ্যতামূলক, অর্থাৎ 30-এ 90, এই সরি 9। এই পার্ট কমপ্লিট হওয়ার পরে পরীক্ষা একসাথেই হবে, একই পরীক্ষার মধ্যে, কিন্তু একবারে বসবে, পরীক্ষা দিয়ে বেরোবে 150-এর। তার মধ্যে 30 কম্পালসারি, পার্ট 1 ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আশা করি বুঝলে। ইংরেজি অ্যান্ড বাংলা, সে তখন তোমার ফর্ম ফিল আপের সময় অপশন দিতে হবে ইংরেজির পাশে তুমি কি নেবে। গেল। এরপরে পার্ট 2। পার্ট 2-তে থাকবে 40। পার্ট 2 40 কি কি ভালো করে দেখে নাও। প্রথমে বলছে প্রাইমারি, এবং এটা কিন্তু আমি 9-10 বোঝাচ্ছি, সবাই মাইন্ডেড। 9-10 প্রাইমারি ম্যাথ, একদম পাতি ম্যাথ যাকে বলে, মূলত অ্যারিথমেটিক, সেটা। রিজনিং, নর্মাল রিজনিং যেমন হয়। জেনারেল অ্যাওয়ারনেস, 3টে ঠিক হয়ে গেল। জেনারেল সায়েন্স, নর্মাল যেমন সাধারণ বিজ্ঞান যাকে বলে। সোশ্যাল স্টাডিজ, তার মানে আমাদের জিওগ্রাফি ইয়ে ঢুকে যায়, ওই ইন্ডিয়ান পলিটি, ইতিহাস এইসব ঢুকে যায়। জিওগ্রাফি, ইভিএস মানে এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তাহলে কটা ঠিক হয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টায় 5 করে আসবে, তাহলে 8 গুণ 5 সমান সমান 40। তাহলে 40-এর হিসাব বেরিয়ে গেল। ওকে, বাদ বাকি 80 নাম্বার হবে সোশ্যাল স্টাডিজের, কারণ 9-10-এর জন্য তুমি পরীক্ষা দিচ্ছ। সোশ্যাল স্টাডিজ এর ক্ষেত্রে এখানে একটা জায়গায় একটু কনফিউশন আমার রয়েছে, এবং আমি ইয়ের সাথে কথাও বললাম। ব্যাপারটা হলো
সোশ্যাল স্টাডিজে মূলত দুটো সাবজেক্ট গুরুত্ব দেওয়া হয়। একটা সাবজেক্ট তুমি ধরো জিওগ্রাফি নিলে, তার পাশাপাশি আর একটা সাবজেক্ট নিতে হবে। এই রকম করে সোশ্যাল স্টাডিজ পার্টটায় 80 নাম্বারের পরীক্ষা হবে। এবার ওখানে যখন ফর্ম বেরোবে তখন ওই স্লট দেখে বোঝা যাবে যে তুমি কি নেবে। সাপোজ ধরো তুমি ইতিহাস নিলে আর ভূগোল নিলে, ওখানে কিছু একটা সিস্টেম আছে, তখন হয়তো করা যায় বিষয়টা। এবার এইটুকু তুমি জেনে রাখো যে সোশ্যাল স্টাডিজ মানে যেটাকে বোঝায়, অর্থাৎ ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান পলিটি, এই জায়গাগুলো থেকে হবে 80 নাম্বারের পরীক্ষা। তো এই টোটাল হলো 150 নাম্বার। এই 150 নাম্বারের মধ্যে প্রথম 30 বাদে যে 120, এই 120-র ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এই 120-র ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এইটা গেল 9-10-এর জন্য। এবার পরে রয়েছে 11-12 সেকশন। 11-12 সেকশনে সেম টু সেম পার্ট 1 ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে 30, অর্থাৎ ইংরেজি কম্পালসারি এবং হিন্দি, উর্দু, বাংলার মধ্যে যে কোনো একটা, টোটাল 30 পেতে হবে 30% মিনিমাম। নেক্সট পার্ট 2 তে রয়েছে জেনারেল স্টাডিজ, সেখানে সেম টু সেম 9-এর মতোই, এই 9-10-এর মতোই, টোটাল 5-8 40। এবং পার্ট 3 তে থাকছে তোমার সাবজেক্ট, ডোমেন সাবজেক্ট যেটা তোমার হবে, অর্থাৎ স্বাভাবিকভাবেই তোমার জিওগ্রাফি হবে, তো সেই জিওগ্রাফির ওপরে হবে তোমার 80 নাম্বার। এইটা হলো বিষয়, এইটা হলো পুরো বিষয়। এইভাবে পুরো পরীক্ষাটা হবে। তাহলে 150 নাম্বার, এক্ষেত্রেও প্রথম 30টা এলিজিবিলিটি পার্ট এবং বাদ বাকি 120 মেধা তালিকা তৈরির জন্য। এবার এখানে যখন বিহার পাবলিক সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে, সেই বিজ্ঞপ্তির প্যাটার্নের কিছু পরিবর্তন হতেই পারে। তাই জন্য এটা লাস্ট যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগের প্যাটার্ন, এই নিয়োগের প্যাটার্নের কোনো পরিবর্তন হতেই পারে। সেটা আমরা এখন বলতে পারি না কনফার্ম যে না এটাই থাকবে, এরকম বলতে পারি না। হয়তো 19-20 হেরফের হতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে। যখন নিয়োগের বিজ্ঞপ্তি দেবে তখন আমরা তখন দেখে নেব যে কোথায় কি রয়েছে। অন্তত আজকে এখন যেটা চলছে ফর্ম ফিল আপ এলিজিবিলিটি টেস্টের, সেই ফর্মটার যা প্যাটার্ন, সেই প্যাটার্নটা আমি যেটা বললাম সেটা। এবার এটাই হলো পুরো বিষয়। আমার মনে হয় প্রত্যেকের নিজের নিজের কনফিউশনের জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবার যদি তোমাদের কারোর কোনো পার্সোনালি কোনো সমস্যা থাকে সেটা বলতে পারো, যদি আমার জানা থাকে আমি অবশ্যই সেটা বলছি। তাড়াতাড়ি বলবে, ঠিক আছে? যদি কারো কিছু বলার থাকে আনমিউট করে বলো। স্যার আপাতত এইগুলোর জন্য ওই জিওগ্রাফি মানে পেপার গুলো কি কোন কোন মানে পেপার 1 পেপার 2 এর জন্য কোন কোন রেকমেন্ডেড বই? পেপার 2 এর জন্য যেটা রয়েছে জিওগ্রাফি তো নরমালি পেয়েই যাচ্ছ, সব সিস্টেমে রয়েছে। আমাদের ক্লাসরুমই মানে কম বেশি সব মানে চাহিদা পূরণ করে দেবে। আর বাদ বাকি যেটা রইলো, ওই যে তোমার কি বলে 50 নাম্বার, সেই 50 নাম্বার খুব ভালো করে দেখো। আমি আর একবার দেখাচ্ছি ওই 50টা, কারণ ওই 50 নিয়েই অনেকের হয়তো একটা দুর্বলতার জায়গা বা একটা ভাবনা চিন্তার জায়গা থাকতে পারে। তো সেটাকে আমি একটু বলে দিচ্ছি। সাবজেক্ট নিয়ে আমি আর বলছি না, সাবজেক্ট যেহেতু কম বেশি সবার তোলাই আছে বা তুলছো একটু একটু করে। এই যে 50 নাম্বার, এই 50টা দেখো। এবং 9-10-এর জন্য যারা পড়ছো তাদের ক্ষেত্রে বলবো যে প্রত্যেকের যেটা উচিত সেটা হলো বিহারের যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচি অনুযায়ী অন্তত 9 আর 10-এর বই কালেক্ট করা। ওদেরও ইংলিশ মিডিয়াম আছে,
তো ওদের ইংলিশ মিডিয়ামের বইগুলো নিয়ে নাও। বিহারের যারা 9-10-এ পড়ে তাদের ইংলিশ মিডিয়ামের বইগুলো কালেক্ট করো, যদি হিন্দি পড়তে পারো সাবলীলভাবে হিন্দি বইও কালেক্ট করতে পারো। তো এটা হলো প্রাথমিক কাজ হওয়া উচিত প্রত্যেকের, মানে অন্তত 9-10 সেকশনের জন্য আমি বলছি। যেহেতু এখানে আমাদের দুর্বলতা রয়েছে, কারণ 9-10-এ ইন্ডিয়ান পলিটি ওদের বইতে কি আছে, কতটা আলোচনা আছে আমরা জানি না, এখান থেকে আমি সেটা করতেও পারবো না। এবার 11-12-এর ক্ষেত্রে আমাদের কেন দরকার হবে না ওদের বই, তার কারণ 11-12-এ আমরা যা পড়ে ফেলবো তার একটা ক্ষুদ্রতম অংশ দিয়ে ওদের বই তৈরি হবে। তো সেক্ষেত্রে যদি নাও হয়, ওদের বই নাও পাই, তাতেও খুব বেশি যে কিছু হয়ে যাবে তেমনটা নয়। কিন্তু ইন্ডিয়ান পলিটিয়ান ইতিহাসের ক্ষেত্রে একটা তো ভয়ের জায়গা থেকেই যায়, কারণ সেই জায়গা আমার মনে হয় না সবার সুন্দরভাবে তোলা আছে, অন্তত বিহারের সিলেবাসের মতো করে। তাই এটা প্রথম চ্যালেঞ্জ, তো সেইটা পূরণ করতে হবে। এক্ষেত্রে তোমরা কলেজ স্ট্রিট যে সেখান থেকে কিছু বই কালেক্ট করতে পারো যারা 9-10-এর জন্য। এবং এই 50 নাম্বার যেটা 11-12-9-10 দুটো সেকশনের জন্য কমন, সেখানে সুন্দরভাবে দেখো প্রথম 30 মানেই হলো বিএড, প্রথম 30 পুরো বিএড। তো বিএড এর যত বই আছে বা টেটের যে বইগুলো রয়েছে, আমরা সাইকোলজির পার্ট যেটা 30-এর জন্য পড়েছি, সেই 30টা পড়ো এই সিলেবাস ধরে। কারণ ওরা সিলেবাসকে গুরুত্ব দেবে, যেভাবে সিলেবাস সাজিয়েছে দেখলেই মনে হয় ওরা সিলেবাসকে গুরুত্ব দিয়েই প্রশ্ন করবে। তাহলে এই সিলেবাস ধরে, এই যে এই প্রথম থেকে আমি সেই সময় বললাম, আর একবার আর রিপিট করছি না, তো এই সিলেবাসটা ধরে তোমরা ওই বিএড এর বইগুলো থেকে আগে তুলে নাও এগুলো। তো আমার মনে হয় এটা যাদের নিজেদের মানে উপস্থিত বুদ্ধি এবং এফিসিয়েন্সি অন্তত এই দিক দিয়ে বেশি, তাদের এই পার্টটায় এই 30টা খুব বেশি সমস্যা করবে না, সে ভালোই স্কোর করবে। এবার কিছু কিছু ম্যাটার রয়েছে যেগুলো আপডেট থাকা উচিত বা বোঝা উচিত, তো সেই জায়গাগুলো পড়ে নাও তোমরা। গেল পরের যে 20 নাম্বার, সেখানে দেখো প্রথমে রয়েছে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ এমন বিড়ম্বনার জিনিস, এবং এখান থেকে তো 5-5 করে আসবে। তো এটা এমন একটা বিড়ম্বনার জিনিস, কেউ যদি এমন হয় যে দিনরাত জেনারেল নলেজ পড়ে, তবুও এই 5-এ এমন হতে পারে সে 3 পেল। আবার এমন একজন যে দিনরাত জেনারেল নলেজ পড়ে না, কিন্তু সে যেমন পেপার পড়ে, সে এটা ওটা জার্নাল দেখে, বিভিন্ন সময় কর্মক্ষেত্র কর্মসংস্থান কম বেশি দেখে চোখ বুলিয়ে, মাঝে মাঝে খবর দেখে, মানে কম বেশি সে আপডেট এরকম একটা মানুষ। তো সে দেখা গেল ওই 5-এ 4 পেয়ে বসলো। তাই এটা পুরোটাই নির্ভর করবে তোমার পার্সোনালিটির উপর, তুমি কতটা জানো কতটা বোঝো তার উপরে। জেনারেল নলেজ মানেই তাই, এখানে কোনো বাধা ধরা গণ্ডি নেই, কোথা থেকে কে প্রশ্ন করবে তার ঠিক নেই। হুট করে রিসেন্ট যে খেলাধুলো হচ্ছে সেখান থেকে একটা প্রশ্ন করলো, এবার তার মানে তোমার আপডেট থাকতে হবে। আমাদের লাস্ট যে বিশ্বকাপ হয়ে গেল, সেখান থেকে একটা প্রশ্ন করলো, আসতেই পারে। জেনারেল নলেজ মানে সবকিছু, যে কোনো জায়গা থেকে আসতে পারে প্রশ্ন। তার মানে এটা একটা জায়গা, তাই জন্য এটা একটা বড় বিড়ম্বনার জায়গা যে এটা কোথা থেকে কোন বই থেকে পড়বো এটা কেউ বলতে পারবে না। তুমি তোমার মতো করে নিজের এফিসিয়েন্সি বাড়াও এই দিক দিয়ে। এনভায়রনমেন্টাল সায়েন্স এটা জিওগ্রাফিরই একটা বড় অংশ, স্পেশাল কিছু কেয়ার দিয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সের কিছু বিষয় একটু দেখে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। সেগুলো আমি পজিটিভলি গাইড করে দেব। ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড মানে হলো তার নর্মাল যে অঙ্কের যে জ্ঞানটা, একদম বেসিক জ্ঞান, সেইটা সম্পর্কে একটা নিজের অ্যাওয়ারনেস থাকা দরকার। এবং কিছু মেথোডোলজিক্যাল বিষয় যদি এসে থাকে, বা অঙ্কের সামান্য কিছু চিন্তা মানে থট যদি থাকে, সেইগুলোকে প্রোগ্রেস করা, আর কিছু নয়। যে এর মানে এই নয় যে দিনরাত এক করে তাকে অঙ্ক করতে বসতে হবে, কারণ অঙ্ক আদেও দেবে কিনা সন্দেহ আছে আমার। হয়তো ওই অ্যারিথমেটিক বিভিন্ন কনসেপ্ট থেকে কিছু প্রশ্ন দিল, ম্যাথমেটিক্যাল কিছু কনসেপ্ট থেকে, সেটা ওয়ান কাইন্ড অফ জেনারেল নলেজের মতোই আর কি। তো এইরকম কিছু প্রশ্ন দিল। লজিক্যাল রিজনিং যদি 5টা আসে, মানে নর্মাল রিজনিং যেগুলো হয়, যেগুলোকে ছেড়ে বা বাদ দিয়ে রিজনিং হয় না, সেই রিজনিং এর মেথড গুলোকে প্র্যাকটিস করো প্রত্যেকে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। অর্থাৎ এই 20ও কিন্তু নিজের মতো করে সুনির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয় যে এই বইটা পড়ো। এবার আমি তো তোমাকে রিজনিং এর বই দিয়ে দিতে পারি বা বই বলে দিতে পারি অনেকগুলো, কিন্তু সেই বই পুরোটা
তুমি কি পড়ে সেই সময়টা দিতে পারবে? তার থেকে অনেক ভালো তুমি রিজনিং এর যে মেথড গুলো রয়েছে, অন্তত 15টা 20টা মেথড, সেগুলো শিখে নিলে, তারপরে কম বেশি একটা নিজের মাঝে মাঝে একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে, যাতে হ্যাঁ তুমি রিজনিং বোঝো, লজিক্যাল রিজনিং যেগুলো সেগুলো তুমি বোঝো বা করতে পারো, সেই জায়গাটা, দক্ষতার জায়গাটা ধরে রাখো, যাতে করে ওখানে যদি 5টা প্রশ্ন আসে তার অন্তত 3টে বা 2টো তো অন্তত হয়ই যেন। তো এটাই হলো মেন বিষয়, ঠিক আছে? এবার এটা স্যার এলিজিবিলিটি নাইন টেস্ট। টেনের 9-10 যে 100 নম্বরটা যেটা আপনি বললেন যে 9-10 বই, ওদের বিহারের 9-10 বইটা দেখতে, তা ওর জন্য স্যার বিহারের 9-10 কোন বইটা দেখবো? ইতিহাস ভূগোল অনলি? ইতিহাস ভূগোল আর ইন্ডিয়ান পলিটি, ওদের সোশ্যাল স্টাডিজ আছে তো ওদের। তুমি 9-10 বলতে এক্ষেত্রে ক্লাস 7-8 বইও নেবে, পুরোটাই সোশ্যাল স্টাডিজ হিসাবে এটাকে অ্যাড্রেস করা হয়েছে, ঠিক আছে? ওদের ওদের যে বিহারের যে 7, 8, 9, 10 এই এই বইগুলো সব নিতে হবে, ঠিক আছে? সোশ্যাল স্টাডিজ এর মধ্যে ওরা যে পলিটির বিষয়গুলো বোঝায় বা পড়ায় সেগুলোকেও জানতে হবে। এটা তো সিলেবাস দিয়েই দিয়েছে, ওই সিলেবাস থেকে অনেকটা হেল্প হবে তোমার বুঝতে, ঠিক আছে? সেই সিলেবাস ধরে পড়তে হবে। স্যার এখন কলেজটি যা দরকার পড়ে না, এখন অনেক ওই হোয়াটসঅ্যাপে অনেক হয়েছে না, যেখান থেকে বইগুলো পাঠিয়ে দেয়। তা এরকম হ্যাঁ, যদি সেটা আপনি, করবে, সেটা করবে। হ্যাঁ এবারে এরকম যদি আপনি বলেন যে কোন কোন ক্লাসের বই, ওদেরকে অর্ডার দিয়ে দিলে হয়তো ওরা দিয়ে দিতে পারবে আর কি। হ্যাঁ, তুমি তুমি সোশ্যাল স্টাডিজ এর বই নিয়ে নাও, ক্লাস 7, 8, 9, 9, 10 তো আলাদা হয়ে যাবে মনে হয়, ইতিহাস ভূগোল আলাদা আলাদা বই হয়ে যাবে। তো একদম ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত আহ, তুমি সোশ্যাল স্টাডিজ পার্ট গুলো যেগুলো রয়েছে সেগুলো সব বই নিয়ে নাও, ইংরেজি ভার্সনের, ঠিক আছে? যদি ইংরেজি সাবলীল হয়, মানে হিন্দি অনেকেই তো পারবে না পড়তে আমার মনে হয়, হ্যালো এতটা সাবলীল পাবে। হ্যালো হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। বলছি যে স্যার বিহার স্টেটের ওপরে যে কোশ্চেন গুলো আছে, মানে পোর্শন গুলো আছে আর কি সিলেবাসে, সেইগুলো কিভাবে কভার করব? বিহারের ওপরে যে টোপোগ্রাফি, ক্লাইমেট যেগুলো রয়েছে, ড্রেনেজ সিস্টেম। ওই তো বিহারের জিওগ্রাফি তো, হ্যাঁ হ্যাঁ বিহারের হ্যাঁ। জিওগ্রাফি আমি করে দেবো, করে দেবো, বিহারের ক্লাস জিওগ্রাফি করে দেবো আমি। ক্লাস করিয়ে দেবেন ইয়েতে, হুম, হুম, টিচমেন্টে? করে দেবো। হুম, আচ্ছা হুম, আচ্ছা, করে থ্যাংক দেবো। ইউ স্যার, থ্যাংক ইউ। হুম, হুম। আর বলো, অ্যাকচুয়ালি কারো স্যার কোনো যেটুকু সমস্যা? দেখা যাচ্ছে যে চাপটা 9-10 উপরেই হচ্ছে আর কি, মানে 11-12টা তো হুম, হুম, আমাদের রেঞ্জের মধ্যেই চলে আসছে। হুম, 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 হুম। 9, 10 অনেক শক্ত, আমার হ্যাঁ যেটা স্যার, মনে হয়েছে। ইএমআইএস এর এক্সামটা দিলাম, ওখানে 9-10 পোর্শন থেকে প্রচন্ড টাফ কোশ্চেন এসেছিল, কেমন একদম সব স্টেটমেন্ট দিয়ে, মানে কোনো ডিরেক্ট কোশ্চেন নেই। হুম। আর ইতিহাসও তো ছিল, ইতিহাস, ইন্ডিয়ান পলিটি এগুলো নাকি? হ্যাঁ, পলিটি আর হিস্ট্রি দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে। হুম। হ্যাঁ, 9, 10 সত্যি এটা, 9, 10 অপেক্ষাকৃত মানে ব্যাপারটা এইরকম যে মানে সিস্টেমেটিক ভাবে 9, 10টায় দক্ষ হওয়াটা একটু কঠিনই হয়ে যায়, ঠিক আছে? 11, 12-এ চাকরিটা পাওয়া অনেক সহজ, কিন্তু এক্ষেত্রে মানে কম্পিটিশন বেড়ে আমাদের যাবে স্যার 11। এখানে এসএসসির মতো আর কি, আগে যেমন এসএসসি পাওয়া অনেক সহজ ছিল প্রাইমারিতে চাকরি পাওয়ার থেকে। হুম, সেটাই। এবার তবু অনেকে আছে যারা অন্য কম্বাইন্ড লেভেলের পড়াশোনা করে, তাদের জন্য 9, 10 অনেক সুবিধার হবে। এবার ওরা ওদের ওদের পাঠ্যসূচিকে গুরুত্ব দেয়, ওদের সিলেবাসে বলাই আছে ওদের পাঠ্যসূচিকে গুরুত্ব দেবে, এবং 9, 10 সেকশনের যে পরীক্ষাটা হবে সেখানে মানে ক্লাস 8 পর্যন্ত যে পরীক্ষা হবে সেগুলোতে 11, 12 লেভেল পর্যন্ত মানে থাকবে আর কি পরীক্ষার, মানে তোমার কাঠিন্যতা আর কি প্রশ্নের। আর তোমার যেটা 9, 10 সেকশন সেখানে গ্র্যাজুয়েশন লেভেলের, এবং যেটা 11, 12 সেটা মাস্টার ডিগ্রি লেভেলের পর্যন্ত হতে পারে, ঠিক আছে? দক্ষতার জায়গাটা এবার মানে এটা ম্যাক্সিমাম হতে পারে। আর ওদের স্কুল এডুকেশনে যেগুলো রয়েছে সিলেবাস, সেই সিলেবাসকেই মান্যতা দিয়ে ওরা প্রশ্ন করে আর কি, ঠিক আছে? এরকম বেশ কয়েকজনের কাছ থেকে আমি শুনেছি, এবং ওদের সিস্টেম থেকে আমার সেটাই মনে হলো ওদের নোটিফিকেশন দেখে।
এটাই বিষয়। এবার আর যদি কারো কোনো প্রবলেম থাকে বলো, কোনো এই সংক্রান্ত। নেই, ঠিক আছে। আশা করি এই কদিন ধরে একটু সবারই চাঞ্চল্যতা ছিল এই ব্যাপারটা নিয়ে, যে কিভাবে ফর্ম ফিল আপ করবো, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আশা করি এই ক্লাস থেকে সবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই পর্যন্তই।